আসসালামু আলাইকুম। আছেন আপনারা? আসসালামু আলাইকুম ম্যাডাম। কি অবস্থা ম্যাডাম? রাবেয়া ম্যাডাম ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বাকিরা কই? আপনি কেমন আছেন? ম্যাডাম আপনি কেমন আছেন? হ্যাঁ, একটু ভালো আছি। আসলে এখন ওয়েদারও চেঞ্জ হচ্ছে। প্লাস একটু টানাপোড়ায় ছিলাম। আমাদের একটা মিটিং ছিল কুমিল্লাতে। ৩-৪ দিন ওইটার পিছেই ছিলাম। এর জন্য আরকি একটু ক্লাস করাইতে পারি নাই। আমিও অসুস্থ ছিলাম। ৩-৪ দিন ঠান্ডা, জ্বর। একদম ঘরে, ঘরে আসলে ঠান্ডা জ্বর। কিন্তু আমাকে একটু আপডেট জানাবেন আপনাদের। লাইক পড়াশোনা কতদূর বুঝতেছেন কিনা? ইভেন অনেকে হোমওয়ার্কও জমা দেন নাই দেখলাম, কয়েকজন দিছেন, বাকিরা মনে হয় ভুলেই গেছেন। না, হোমওয়ার্ক জমা দিব। হোমওয়ার্ক করছি। 4th ক্লাসের হোমওয়ার্কটা কমপ্লিট করছি, দিয়ে দিব। সবগুলাই দিয়ে দিব। কালকে পরশুর মধ্যে দিয়ে দিব। প্রথম আচ্ছা, থেকে আমার মনে হয় আমার এখন আপাতত আর কোনো ঝামেলা নেই। আলহামদুলিল্লাহ আমি একটু ঝামেলা মুক্ত আছি। সো প্রয়োজন পড়লে আমি একটু দেখা গেছে সপ্তাহে ৩ দিন না, ৩ দিনের জায়গায় আমি ৪ দিনও ক্লাস নিয়ে এটা কভার করতে চাচ্ছি। কারণ আপনারা একটু মোটামুটি ২-৩ টা ক্লাস ভালোই পিছিয়ে গেছেন। ওকে? জি। সেই ক্ষেত্রে আমি একটু এবার আবার একটু জোরে সোরে টান দিব। তো ওইটার জন্য একটু প্রিপেয়ার হয়ে থাকেন। আচ্ছা, ঠিক আছে। ওকে ম্যাডাম। আর এই কয়জন কেন? কারো সাথে কি কারো কমিউনিকেশন হয়? কথা বলেছিলাম ২-১ জনের সাথে। আপুর সাথে কথা বলছিলাম। আহ তো সবাই তো ম্যাম ক্লাস আমি হচ্ছে যা না বলে দেখি সবাই খুব ওয়ারিড ছিল। উম, তবে এই যে আসছে না মাত্র আপনারা ৫ জন, বিষয়টা কিভাবে দেখবো? ম্যাডাম আসলে একটু কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে এরকম হইতেছে, কারণ এর আগের ক্লাসটা হবে না এটা এখান থেকে নোটিশ দিয়ে জানাই নাই, তো এর জন্য অনেকে মনে হয় ভাবছে যে এই ক্লাসটাও হবে না, মানে এই সেশনটাও হবে না। না, আসলে মঙ্গলবার ক্লাসটা হওয়ার কথা ছিল। কিন্তু আমি আসছি আপনার মঙ্গলবার সকালে, এসেই আবার আমার ডিউটি করা লাগছে। ১টার সময় আসছি আমি কুমিল্লা থেকে। আইসাই আবার আমার ডিউটি করা লাগছে। যার কারণে আমি নিজেই পারিনি। বুঝছেন? আমার দোষ ছিল এক্ষেত্রে। আমি আসলে সম্পূর্ণরূপে সরি। এটা আমার দোষ ছিল। হ্যাঁ, কতদূর? আচ্ছা। তো কেউ একজন একটু রিভিউ করেন। কি পড়ছি না পড়ছি সব বিষয়গুলো একটু রিভিউ করতে থাকি। ওকে? সানজিদা ম্যাডাম একদম ভালো মতো এক্সপ্লেইন করেন তো একটু। ম্যাডাম আমি লাস্টের ক্লাসটা করতে পারি নাই, মানে পুরোটা করতে পারি নাই, অল্প অল্প আচ্ছা, করতেছিলাম আগে। রফিউল স্যার আচ্ছা একটু ৫ মিনিট হোল্ডে থাকেন তো। আ রফিউল স্যার একটু রিভিউ করেন তো ক্লাসটা। রফিউল স্যার। উম আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা একটু ৫ মিনিট হোল্ড করেন, আমি দেখছি। চতুর্থ ক্লাসের প্রথমেই ছিল সিএস ডেভেলপমেন্ট করতে হলে আমাদের কি কি অন্তর্ভুক্ত করতে হবে, আপনাকে কি কি মানে কোশ্চেনটা ছিল আর কি প্রথম ক্লাসে, চতুর্থ ক্লাসে।
তানহা ম্যাডাম আছেন? দুঃখিত, একটু একটা পার্সেল আসছিল, একটু নিচে জি যাই। ম্যাম। জি ম্যাম ম্যাডাম আসছি। আছেন? জি ম্যাম। আমাকে একটু গত ক্লাসটা রিভিউ করেন, কেউই করতে আচ্ছা, পারছেন, আপনি একটু গত ক্লাসটা রিভিউ করেন। গতকাল ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। ম্যাম গত ক্লাসে হচ্ছে আমাদের পড়ানো হয়েছিল আচ্ছা হুম, বলেন। ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি গতকালকে গতদিন আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মেক ইনক্লুড যে আহ, যতদূর হয়েছিল এতদূর হয়েছিল ম্যাম। প্রথম থেকে বলবো কোথায় কোথায় হয়েছিল। কত নম্বর সিবিএলএম? তিন সিরিয়াল ছিল হচ্ছে 3 নম্বর। 3 নাম্বার সিবিএলএম পড়াই নেই, হ্যাঁ, সিবিএলএম নাম্বার ছিল ওটা। ইনফরমেশন 3 নম্বর ছিল। হ্যাঁ, ইনফরমেশন 3 নম্বর ছিল ম্যাম মানে। ও 1 নম্বর সিবিএলএমই। জি ম্যাম। আচ্ছা বলেন, এবার বলা শুরু করেন। ম্যাম আচ্ছা কতদিন হচ্ছে শুরু করেন। আচ্ছা ম্যাডাম, আমি বলি, আপনাকে একটি সিএস ডেভেলপমেন্ট করতে হলে কি কি অন্তর্ভুক্ত করতে হবে, এটা হচ্ছে প্রথম একদম শুরু থেকে ছিল। অ্যান ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইনক্লুডস, হ্যাঁ এটা ব্যাখ্যা ছিল, যেমন স্কিল নলেজ অ্যান্ড অ্যাটিটিউড রিকোয়ারমেন্ট ফর দ্য লেভেল অফ ওয়ার্ক, কোয়ালিটি ইন্ডিকেটরস, মানে এই সম্পর্কিত কয়েকটা অ্যাসেসমেন্ট গাইডলাইন, তারপরে অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড ম্যাটেরিয়ালস। এরপর পড়াইছেন হচ্ছে রেঞ্জ স্টেটমেন্ট, ডেমো সিএস এর মধ্যে বোল্ড আন্ডারলাইন করা থাকে, এর মাঝে কি কি ইনফরমেশন দেওয়া থাকে, যেমন ধরেন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, তারপরে আইন কানুন সম্পর্কে, দ্য রেঞ্জ অফ ইকুইপমেন্ট টুলস প্রসেস অ্যান্ড, আরেকটা ছিল স্পেশাল ক্যারেক্টারিস্টিক অ্যান্ড নিডস অফ লার্নার্স গ্রুপ পার্টিকুলার লোকেশনস। এরপরে আমরা পড়লাম, সেটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নিডস অফ লার্নার্স গ্রুপ। লার্নারের চাহিদা 3 ধরনের, পার্টিকুলার নিড, স্পেশাল নিড, স্পেসিফিক নিড। এবং পার্টিকুলার নিডে দেখা এগুলা যে নির্দিষ্ট গোষ্ঠী গ্রুপের জন্য যে চাহিদা আছে, যেমন মহিলা বা ইংরেজি কম বোঝে, আদিবাসী ইত্যাদি। স্পেশাল নিডের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধী, এরপর ডিসএবিলিটি পারসনস। আর স্পেসিফিক নিডের মধ্যে মানে যারা চোখে কম দেখে, দৃষ্টি প্রতিবন্ধী, এদের কথা বলা হয়েছে। এরপর রেঞ্জ স্টেটমেন্ট কি কি ইনফরমেশন ইনক্লুড করা হয় বা থাকে,
সে সম্পর্কে ই করেছেন, যেমন লার্নিং ডিফিকাল্টিস, তারপরে লিটারেসি অ্যান্ড নিউমারেসি নিডস, মানে নিরক্ষরতা, গণনা, তারপরে কালচারাল ব্যাকগ্রাউন্ড, ইমেজেস অ্যান্ড পারসেপশনস বা ধর্মীয় ভিন্নতা, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, আর্থিক অসচ্ছলতা, এজ, জেন্ডার, সেক্সুয়ালিটি, রিলিজিয়াস practices, intellectual importance or disability. তো এই সম্পর্কে 10টা পয়েন্ট আমাদেরকে পড়াইছেন। এরপর ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিড মে ইনক্লুড, সেখানে ওমেনদের সম্পর্কে ওমেন ওয়ার আন্ডার রিপ্রেজেন্টেড, রুরাল অ্যান্ড রিমোট লার্নার্স, people with disabilities, either permanent, temporary, people from non-English speaking background, youth at risk, survivor of torture and trauma, কারা কারা পার্টিকুলার নিডের অন্তর্ভুক্ত হতে পারে, এটা প্রশ্নটা এটা ছিল আর কি। আচ্ছা, এরপরে পড়েছেন সাপোর্ট পারসন মে ইনক্লুড, মানে এই এর মধ্যে কোন কোন পার্সনগুলা ইনক্লুড হতে পারে, যেমন ফ্যামিলি মেম্বার্স, গভর্নমেন্ট অফিসার্স, স্পেশাল সাপোর্ট সার্ভিস, peer support, interpreters, community representatives, note task, technical support. টাস্ক অ্যানালাইসিস করেছেন, সেখানে এর সংজ্ঞা বলছেন আমাদেরকে, যেমন একটা কাজ করার জন্য কি পরিমাণ নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড হবে তা বিশ্লেষণ করা বা যাচাই বাছাই করা হলো টাস্ক অ্যানালাইসিস। টাস্ক অ্যানালাইসিসের প্রয়োজন কি কি, মানে টাস্ক অ্যানালাইসিস প্রয়োজন এটা কি কি কাজে আমরা রুরাল ওয়ার্ক, মানে টাস্ক অ্যানালাইসিস সম্পর্কে ব্যাখ্যা করে দিচ্ছেন যে এটা আমরা কিভাবে কাজ করবো আর কি। এখানে একটা দেখবেন স্কিল হবে আপনার 80%, আর 20%, এটা সেটা আমি ঠিক বুঝতে পারিনি নিচেরটা কি লিখছি। একজন ট্রেনার যখন টাস্ক অ্যানালাইসিস করবে তখন কোন কোন দিকে বিবেচনা করবে, সেফটি, কোয়ালিটি, তারপরে ইনক্লুড দ্য appropriate amount of detail, use simple language, include hints and tips to make the task easier, use any graphical aids that increase understanding, diagram or photo, etc. এরপর পড়েছেন কারিকুলাম ডকুমেন্টস, সিবিসি। সিবিসি কি? সিবিসি হলো কারিকুলাম ডকুমেন্ট, একই বিষয়, মানে কারিকুলাম ডকুমেন্ট আর সিবিসি যে একই বিষয় সে সম্পর্কে বলছেন। কম্পিটেন্সি কি চায় তা প্রদর্শন করে কারিকুলাম। এবং সিবিসিতে কি কি তথ্য অন্তর্ভুক্ত থাকে সেগুলা ব্যাখ্যা দিয়েছেন। এই তো সিবিসিতে একটি ট্রেনার কি কি গুণাবলী থাকে সে সম্পর্কে উল্লেখ করেছেন আর কি। ট্রেনিং বেসিক্যালি মুড বা ট্রেনার গ্রহণ করবে তা সিবিসিতে উল্লেখ থাকবে। এই বিষয়গুলো একটু আমি জানি না কতটুকু আমি পারফেক্ট ভাবে বলতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে লাস্ট আমরা কি পর্যন্ত পড়ছি? মিস অ্যাপেন্ডিসিপ পর্যন্ত লাস্ট পড়ছিলাম। অ্যাপ্রেন্টিসশিপ পর্যন্ত, ওকে। না, অ্যাপ্রেন্টিসশিপ হয় নাই, লাস্ট আমরা হচ্ছে ওই যে সিবিসি পর্যন্ত পড়ছি, আর কিছু না। আচ্ছা দেখেন, আজকে পড়বো হচ্ছে এটা, এন্টায়ার স্কিল,
এটা দেখা যাচ্ছে? জি ম্যাডাম। ওকে। আচ্ছা দেখেন, বলছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকাম অ্যান্ড এলিমেন্টস। আমাদের যে লার্নিং আউটকাম আছে, লার্নিং আউটকাম কি আমাদের একটু কেউ একজন বলেন তো, লার্নিং আউটকাম কি? লার্নিং আউটকাম হচ্ছে কারিকুলাম টার্ম অনুযায়ী একটা সিবিএলএম অথবা ইনফরমেশন শিট কমপ্লিট করার পরে একটা লার্নার কতটুকু শিখলো না মানে ইনফরমেশন শিটটা পড়ার পরে আমরা কি কি জানতে পারবো সেটাই হচ্ছে লার্নিং আউটকাম। কথা হচ্ছে এই যে আমি আজকে আপনাকে জানতে পারলাম, পড়ালাম, ওকে, এই পড়ানোর শেষে, দিন শেষে আর কি, আপনি কি শিখতে পারবেন বা এইটা থেকে আপনি কি পারফর্ম করতে পারবেন, ওইটাই আপনার লার্নিং আউটকাম। শিখন ফলটা আর কি, কি হবে, কি শিখতে পারবেন, এই বিষয়টা। এখন আপনাকে বলছে যে লার্নিং আউটকাম আর এলিমেন্টস এর মধ্যে সম্পর্কটা কি। এখানে দেখেন লেখা আছে এ লার্নিং আউটকাম। ফার্স্ট অফ অল আপনারা একটু চিন্তা করেন তো, লার্নিং আউটকাম কথাটা আপনারা কোথায় পাইছিলেন, কোথায় ছিল? সিবিএলএম এর শুরুতে। এটা তো সিরিয়াল শুরুতে ছিল, কিন্তু কিসের ভিতরে ছিল মেইনলি? CS में সিএস এ লার্নিং আউটকাম ছিল কোথাও? সিবিসি তে লার্নিং আউটকাম ছিল কিনা মনে করেন তো? ম্যাডাম ইলেমেন্ট শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি, আবার একটু বলবেন? ম্যাডাম এলিমেন্ট অফ কম্পিটেন্সিতে ছিল না? এলিমেন্টস অফ কম্পিটেন্সিতে তো লার্নিং আউটকাম ছিল না, এলিমেন্টস অফ কম্পিটেন্সির ভিতরে ছিল পারফরমেন্স ক্রাইটেরিয়া, মনে আছে? সিএসটা কি ভুলে গেছেন? বলছিলাম না সিএস এর স্ট্রাকচারটা একদম চোখের সামনে যেন ভাসে এরকম করে রাখতে হবে। লার্নিং আউটকামটা হচ্ছে আপনার একটা সিবিসি টার্ম, দ্যাট মিনস কম্পিটেন্সি বেসড কারিকুলাম। তাহলে লার্নিং আউটকাম কি টার্ম? সিবিসি টার্ম। এটা কোথায় থাকে? কারিকুলাম ডকুমেন্টে থাকে বা সিবিসিতে থাকে। তাহলে এইটা কি করে দেখেন, স্টেটস হোয়াট এ লার্নার শুড বি এবল টু ডু, একটা লার্নার কি করা উচিত টুয়ার্ড অ্যাচিভিং দ্য পারপোজ অফ দ্য মডিউল, একটা মডিউল অ্যাচিভ করার ক্ষেত্রে বা অ্যাচিভ করার উদ্দেশ্যে তার কি কি করা উচিত, কোন বিষয়টা জানা উচিত, এটাই কি থাকবে এই লার্নিং আউটকামে থাকবে। রিলেটস টু স্ট্যান্ডার্ডস অফ কম্পিটেন্সি আইডেন্টিফাইড বাই ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি দ্বারা এই রিলেটেড কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা কি হবে? আইডেন্টিফাই করা হবে। তারপরে ইট ইজ রিটেন অ্যাজ অ্যান অ্যাকশন স্টেটমেন্ট ফ্রম দ্য লার্নার্স পয়েন্ট অফ ভিউ। আমরা আরেকটু সামনে গেলেই পাবো যে লার্নিং আউটকাম অলওয়েজ অ্যাকশন ভার্ব দ্বারা লেখা হয়। লার্নিং আউটকাম কখনো সিম্পল বা সিঙ্গেল লেখা হয় না। লার্নিং আউটকাম স্টেট করার মানে লেখার আগে, স্টার্ট করার আগে অলওয়েজ অ্যাকশন ভার্ব দিয়ে লিখতে হবে। যেমন ধরেন আমি একটা লার্নিং আউটকাম লিখবো যে দিন শেষে লার্নাররা এটা তৈরি করতে পারবে, তাহলে আমি এভাবে লিখবো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন লার্নার উইল বি এবল টু প্রিপেয়ার এগ বা অমলেট। তাহলে এখানে প্রিপেয়ার কথাটা হচ্ছে আপনার অ্যাকশন ভার্ব, ওকে? তাহলে এভাবে থাকবে। আর অন্যদিকে দেখেন বলছে অ্যান্ড এলিমেন্টস অফ কম্পিটেন্সি। তাহলে ফার্স্ট অফ অল আমরা এলিমেন্টস অফ কম্পিটেন্সিটা কোথায় পেয়েছিলাম? আমরা এলিমেন্টস অফ কম্পিটেন্সি পেয়েছিলাম আমাদের সিএস এ। তাহলে আমরা বলতে পারি যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি হচ্ছে একটা সিএস টার্ম। এলিমেন্টস অফ কম্পিটেন্সি কি টার্ম তাহলে স্যার ম্যাডাম? সিএস টার্মস। সিএস টার্ম। সিএস টার্ম। It is the basic building block of a unit of competency. আমি যখন সিএস পড়াইছি আপনাদের তখন আমি কিন্তু বারবার করে বলছিলাম যে আমাদের যে ইউনিট টাইটেলটা আছে
এটা হচ্ছে আমাদের একটা বড় কাজ। আর এই কাজটা কিন্তু আমরা কি করতে পারবো না, একসাথে সম্পূর্ণ করতে পারবো না। সো এই কাজটাকে আমাদের ছোট ছোট অংশে ব্রেকডাউন করে নিতে হবে, তাই না? এই কাজটাকে আমাদের কি করতে হবে, ছোট ছোট অংশে ব্রেকডাউন করে নিতে হবে। তো ওই অংশে ব্রেকডাউন করার জন্য আমাদের আগে এই যে এই এলিমেন্টস অফ কম্পিটেন্সিতে পরিণত করতে হবে। আর প্রতিটা এলিমেন্টস অফ কম্পিটেন্সি যখন আবার এক হয়ে যাবে, তখনই দিন শেষে আমাদের ওই টোটাল যে টাইটেলটা সেটাও এক হয়ে যাবে। ওকে, তা আপনার এখান থেকে প্রশ্ন আসবে এইভাবে, প্রশ্ন এখানে এইভাবে আসতে পারে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকাম অ্যান্ড এলিমেন্টস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্নিং আউটকাম অ্যান্ড এলিমেন্টস। আবার এভাবেও আসতে পারে যে শুধু লার্নিং আউটকাম বলতে কি বুঝো, আবার এভাবেও আসতে পারে যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি বলতে কি বুঝেন। তাহলে প্রশ্ন আপনার যেভাবেই আসুক না কেন, অ্যান্সার কিন্তু আপনি এইটুকু থেকেই দিতে পারবেন। আপনাকে যদি রিলেশনশিপ বলে, তাহলে কিন্তু আপনি এভাবে লিখতে পারেন যে লার্নিং আউটকাম হচ্ছে একটা সিবিসি টার্ম, অন দ্য আদার সাইড এলিমেন্টস অফ কম্পিটেন্সি ইজ এ সিএস টার্ম। আবার আপনি আবার বলতে পারেন যে এটা হচ্ছে একটা একটা লার্নার বা একটা ক্যান্ডিডেট কি অ্যাচিভ করবে দিন শেষে সেই উদ্দেশ্যে কমপ্লিট করে, তারপরে মিট করে। আর এখান থেকে আপনি লিখতে পারেন ইট ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ ইউনিট অফ কম্পিটেন্সি। এটা হচ্ছে রিলেশনশিপ যখন বলবে তখন কিন্তু আপনার মানে একসাথে লিখতে পারবেন, আর একসাথে দুইটা পয়েন্ট আকারে। আর যখন আপনাকে ডিফারেন্স বলবে, তখন কিন্তু আপনার মাঝখানে একটা দাগ কেটে দিতে হবে। তখন আপনার এইটা কি ওইটা কি আলাদা আলাদা দুই পাশ বুঝাইতে হবে এটা। আর যদি শুধুমাত্র আপনাকে লার্নিং আউটকাম কি, লার্নিং আউটকাম বলতে কি বুঝেন বলে, তাহলে আপনার লিখতে হবে শুধুমাত্র যে ইট ইজ এ কারিকুলাম টার্ম হোয়ার লার্নার শুড বি এবল টু ডু টুয়ার্ডস অ্যাচিভিং দ্য পারপাস অফ দ্য মডিউল বা ইউনিট অফ কম্পিটেন্সি। এই একটা বিষয়। আর আবার আপনাকে প্রশ্ন করতে পারে যে শুধুমাত্র এলিমেন্টস অফ কম্পিটেন্সি বলতে কি বুঝেন। আচ্ছা ঠিক আছে। আর এলিমেন্টস অফ কম্পিটেন্সি কি করবা, দেখতে পারো কিন্তু দিতে পারবা না, কি সমস্যা? সরি। আচ্ছা দেখেন, তাহলে এলিমেন্টস অফ কম্পিটেন্সি যখন বলবে তখন কি করবেন, শুধুমাত্র এখানে লিখবেন যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি হচ্ছে একটা সিএস টার্ম, আর লিখবেন হচ্ছে ইট ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ ইউনিট অফ কম্পিটেন্সি। আপনি ধরেন আপনার কোনো কিচ্ছু মনে নেই, আপনি পরীক্ষার সময় অনেক নার্ভাস, অনেক টেনসড, আপনাকে প্রশ্ন করলো এলিমেন্টস অফ কম্পিটেন্সি বলতে কি বুঝেন, তাহলে আপনি যদি বলতে এইটাও বলতে না পারেন যে এটা একটা সিএস টার্ম, এটাও যদি মনে না থাকে, আপনি শুধুমাত্র যদি বলেন ইট ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ ইউনিট অফ কম্পিটেন্সি, তাহলেও আপনি নাম্বার পাবেন। কারণ একটা এলিমেন্টস অফ কম্পিটেন্সি হচ্ছে একটা ইউনিট অফ কম্পিটেন্সির বেসিক বিল্ডিং ব্লক, যেটা ছাড়া আপনার বাকি কাজগুলা কোনো মতেই সম্পূর্ণ হবে না। এটা ওকে, এইটুকু বুঝতে পারছি স্যার ম্যাডাম? জি ম্যাডাম। জি ম্যাম। প্রশ্ন কিভাবে আসবে এটা ক্লিয়ার হয়েছি, কিভাবে কিভাবে আসতে পারে? জি বুঝতে পারছি। আচ্ছা, এইবার দেখেন এখানে আরেকটা বিষয় আছে, বলছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। তো দেখেন ফার্স্ট অফ অল এটা মাথায় রাখবেন যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে
একই জিনিস, একই কথা, মানে একই জিনিস, শুধু ভাষাগত একটু ভিন্ন। ওকে, একই কথা একই জিনিস, শুধু কি ভাষাগত ভিন্ন। তাহলে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর পারফরমেন্স ক্রাইটেরিয়া কি, এখানে দেখেন লেখাই আছে। Essentially, assessment and performance criteria are the same things expressed in different word. দেখছেন, একই জিনিস শুধু এক্সপ্রেস করছি কি দিয়ে, ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে। যেটা পারফরমেন্স ক্রাইটেরিয়া সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তাহলে পারফরমেন্স ক্রাইটেরিয়াটা কি? পারফরমেন্স ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার একটা কাজ পারফর্ম করতে গেলে যে ক্রাইটেরিয়াটা প্রয়োজন। দ্যাট মিনস আপনার ট্রেনিং চলাকালীন, হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে ট্রেনিং চলাকালীন আপনাকে যে ট্রেনার শিখাবে, তাহলে সে কিভাবে শিখাবে? ইন্ডাস্ট্রিতে আপনি যেভাবে পারফর্ম করবেন সেই অনুযায়ী তো শিখাবে, তাই না? তাহলে ইন্ডাস্ট্রিতে একটা কাজ পারফর্ম করতে গেলে সে যে আপনাকে শিখাচ্ছে, যে ক্রাইটেরিয়াগুলো তার মেনটেন করতে হবে, ওইটাই কি তার পারফরমেন্স ক্রাইটেরিয়া। ক্লিয়ার? জি ম্যাডাম। এরপর বলছে আপনাকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কি। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কি? তাহলে দেখেন, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার কি বলে, ওই যে পারফর্ম করছেন, যে অ্যাসেসমেন্টের দিন ট্রেনার আপনাকে তো শিখাইলো, তাহলে এটা একটা বহিরাগত অ্যাসেসর এসে, এক্সটার্নাল একজন অ্যাসেসর এসে আপনাকে অ্যাসেস করবে না? তাহলে অ্যাসেসমেন্টের দিন একজন অ্যাসেসর একটা ক্যান্ডিডেটের যে যে ক্রাইটেরিয়াগুলো চেক করবে বা দেখবে বা অ্যাসেস করবে, ওই ক্রাইটেরিয়াগুলোকে কি বলবে? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তাহলে অ্যাসেসমেন্টের দিন ওই যে একটা অবজারভেশন চেকলিস্ট থাকে না, প্লাস হচ্ছে আপনার আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল কি কি থাকা দরকার, রিকোয়ার্ড অ্যাটিটিউড কেমন থাকা দরকার, এই ধরনের ক্রাইটেরিয়াগুলো থাকে না? তাহলে এগুলোই হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। বা একটা জব করতে গেলে তার কোন কোন বিষয়গুলো মানা লাগে, ওই যে অবজারভেশন চেক লিস্টে থাকে, যে সে এটা করতে পারে কিনা, ম্যাটেরিয়াল চুজ করতে পারে কিনা, পিপিই পড়তে পারে কিনা, এই যে বিষয়গুলা, এগুলো হচ্ছে আপনার কি বলেন তো, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তাহলে একটা অ্যাসেসমেন্টে একজন অ্যাসেসর যা দেখবে, যে ক্রাইটেরিয়াগুলো তার ফুলফিল করতে হবে, সম্পন্ন করতে হবে, ওইটাই কি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এখানে লেখাই আছে দেখেন, পারফরমেন্স ক্রাইটেরিয়া ইজ মোর of a competency based training and assessment terminology and comes from the industry competency standard. তাহলে এটা একটা কি, কম্পিটেন্সি বেসড ট্রেনিং। তাহলে একটা ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে আপনার যে যে ক্রাইটেরিয়াগুলো লাগে সেইটা। আর পারফরমেন্স ক্রাইটেরিয়া অবশ্যই কিসে থাকে? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে থাকে, সিএস এ থাকে। এবার দেখেন এখানে বলছে অ্যাসেসমেন্ট বা পারফরমেন্স ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া স্পেসিফাই দ্য পারফরমেন্স দ্যাট মাস্ট বি ডেমনস্ট্রেট। এই যে দেখেন বলেই দিছে যে পারফরমেন্স করবে, যেটা একজন অ্যাসেসর অবশ্যই দেখবে, মাস্ট বি ডেমনস্ট্রেট অবশ্যই দেখবে ডেমনস্ট্রেশনে, বাই দ্য লার্নার ইন অর্ডার অফ দ্য লার্নিং আউটকাম টু বি অ্যাচিভ। তাহলে লার্নিং আউটকাম অ্যাচিভ করার ক্ষেত্রে তার যে পারফরমেন্সটা একজন অ্যাসেসর অবশ্যই অবজার্ভ করবে বা দেখবে, ওইটাই কি আপনার বলেন তো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। হ্যাঁ, এখন আমাকে কি কেউ একটু বুঝাইতে পারবেন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর পারফরমেন্স ক্রাইটেরিয়া? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হলো একজন অ্যাসেসর তার লার্নারদের পারফরমেন্স সম্পর্কে ডেমনস্ট্রেট করে দেখাবে আর কি, লার্নারকে, ইন অর্ডার টু লার্নিং আউটকাম টু বি অ্যাচিভড। আর পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে মানে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর পারফরমেন্স ক্রাইটেরিয়া অনেকটা সেম থিং। জাস্ট অর্থগত ভিন্ন, মানে ওয়ার্ড 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 আর কি, ওয়ার্ড। তারপর মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া হলো ইজ মোর অফ এ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট terminology and comes from the industry competency standard. আচ্ছা, আর কেউ বলতে চাচ্ছেন? আরেকজন বললে একটু খুশি হব। আরেকজন একটু বলেন কষ্ট করে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট টার্ম।
পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে এন্টায়ার কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্টের যা পারফরমেন্স করতে হবে তাকেই বোঝায়। আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে একটি বহিরাগত অ্যাসেসর এসে অ্যাসেসমেন্টের সময় যেই উপায়ে অ্যাসেসমেন্ট নিবে তার আউটকাম হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া, সরি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আর কেউ বলবেন? আচ্ছা, কেউ বলবেন না, আমি সামনে আগেই। দেখেন, এবার খেয়াল করেন, আরটিও। আরটিও কথার মানে কি? আরটিও কি? এটা আপনাদের কম বেশি সবাই জানার কথা। আরটিও হচ্ছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। দ্যাট মিনস এটা হলো যে বিভিন্ন লার্নিং ট্রেনিং প্রোভাইড করা হয় লার্নারের কম্পিটেন্সি বিল্ড আপ করার জন্য। ওকে, এটা হচ্ছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, যেখানে বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করা হয় লার্নারদের কম্পিটেন্সি বিল্ড আপ করার জন্য। কিন্তু এনএসডিএ তে আমরা কি করব? হ্যাঁ বলেন। কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক এটা লাগবে না? না, ওইটা লাগবে না, দরকার নেই। ওকে ম্যাম। আচ্ছা দেখেন, এরপরে বলছে যে এনএসডিএ তে আমরা এসটিপি বলি, আমরা কিন্তু আরটিও কথাটা বা আরটিও টার্মটা কিন্তু বিটিএবির। তাহলে আমরা কিন্তু এনএসডিএ তে এটাকে এসটিপি বলি। এসটিপির ফুল ফর্ম হচ্ছে স্কিলস ট্রেনিং প্রোভাইডার। তাহলে এসটিপি হলো, যদি তাহলে এখন আপনাকে যদি বলা হয় এসটিপি কি, তাহলে এসটিপি হলো এনএসডিএ কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান যারা বিভিন্ন লোকদের ট্রেনিং দেয় তাদের কম্পিটেন্সি বা স্কিল বিল্ড আপ করার জন্য। ক্লিয়ার স্যার ম্যাডাম? আচ্ছা, এবার দেখেন নিচে লেখা আছে বেনিফিটস অফ ট্রেনিং উইথ আরটিও। কিন্তু আমি কিন্তু আগেই বলছি যেহেতু আরটিও টার্মটা হচ্ছে বিটিইবির, তাহলে সেক্ষেত্রে এখানে আরটিওর পরিবর্তে হয়ে যাবে এসটিপি। ওকে, তাহলে আমরা এখানে লিখবো বেনিফিট অফ এসটিপি। তাহলে এসটিপির প্রথমটা হচ্ছে আপডেট স্কিল। আপনার স্কিলটা কি করবে? আপডেট থাকবে, আপডেট করতে হবে, আপডেট করতে পারেন এই সুযোগে। এরপর হচ্ছে এটা তারপর হচ্ছে এমপ্লয়ি পারফরমেন্স। যারা চাকরি করে তারাও ট্রেনিং নিলে পারফরমেন্স আরো বাড়ে, তাদের পারফরমেন্সটা কি আরো বৃদ্ধি পায়। তারপরে দেখেন রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি একটা স্কিল শিখলেন, আরটিও ট্রেনিংটা কিন্তু দীর্ঘ সময় ধরে হয়, 3 দিনের হয় না। তাহলে লং টার্ম একটা জিনিস, তাহলে আপনি কিন্তু ভালোভাবে এখানে শেখার পসিবিলিটি বেশি। ওকে, তাহলে আপনি ধরেন 10,000 টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হইলেন, 3 মাস ধরে কোর্সটা করলেন। কোর্সটা করার পরে এখন আপনি ভালো করে শিখার ফলে ওই কোর্সটা এত ভালোভাবে নিজের ভিতরে আয়ত্ত করে নিছেন যে এখন আপনি ওইটা অন্যকে ইজিলি শিখাইতে পারবেন। তো অন্য কেউ দেখা গেছে আস্তে আস্তে শিখাতে শিখাতে ছোট্ট একটা অ্যামাউন্টে তাকে শিখাতে শিখাতে পরবর্তীতে আপনি এতটাই এক্সপার্ট হয়ে গেছেন যে আপনি এখন এটা বড় অ্যামাউন্টেও মানে শিখাইতে পারেন। তাহলে দেখা গেছে আপনি 10,000 টাকা দিয়ে একটা কোর্স শিখছেন, পরবর্তীতে যখন আপনি ওই কোর্সটা একটা ট্রেনার হিসেবে যখন ওই কোর্সটাই আবার ডেলিভারি দিবেন, তখন তো আর আপনি 10,000 টাকা বেতন থাকবে না, বা তখন তো সর্বনিম্ন 10 থেকে মানে 15,000 টাকা হইলেও বা 20,000 টাকা হইলেও একটা ট্রেনারের বেতন থাকে। তাহলে 10,000 টাকা নিজের উপরে ইনভেস্ট করে প্রতি মাসে যদি 20,000 টাকা পান, তাহলে এটা কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট আকারে পড়ছে না স্যার ম্যাডামরা? আচ্ছা, মাঝখানে কেউ একজন হাত তুলছেন, সে কি বুঝতে পারছেন এর জন্য নাকি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে একটু আগাই দেখেন। এরপর আমাদের একটা টার্ম আছে অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপ কথার মানে হচ্ছে, অর্থ হচ্ছে শিক্ষানবিশ। শিক্ষানবিশ হচ্ছে আপনার যে ট্রেনিং এ একজন দক্ষ লোকের আন্ডারে অদক্ষ লোক লার্ন এবং আর্ন করবে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট পাবে
তাকেই কি বলে? অ্যাপ্রেন্টিসশিপ বলে। তাহলে অ্যাপ্রেন্টিসশিপের মেইন যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কি? লার্ন অ্যান্ড আর্ন। আপনি এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ডে লার্নও করবেন এবং কি করবেন? আর্নও করবেন। শিখবেন এবং উপার্জনও করবেন সাথে সাথে। এইটা এখন এই অ্যাপ্রেন্টিসশিপের আবার কি আছে? 5টা ল আছে আর 8টা কম্পোনেন্ট আছে। অ্যাপ্রেন্টিসশিপের 5টা ল আর কি 8টা কম্পোনেন্ট। তাহলে প্রথম মানে স্ট্রাকচারটা, কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান। এখানে দেখেন লেখাই আছে, কই গেল? এই যে 8 এসেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তাহলে এই এসেনশিয়াল কম্পোনেন্টের প্রথম কম্পোনেন্টই হচ্ছে স্কিল ট্রেনিং। আপনার যে ট্রেনিংটা দিবেন সেটা অবশ্যই স্কিল হইতে হবে, স্কিল দক্ষতামূলক ট্রেনিং হইতে হবে। তারপরে দেখেন তারপরে প্রথমটা হচ্ছে স্ট্রাকচার ট্রেনিং। এই ট্রেনিং এর অবশ্যই একটা কাঠামো থাকবে, কোন দিন কি হবে না হবে, কোথায় হবে, কত মাস ধরে হবে, কত দিন ধরে হবে, এই বিষয়গুলো আপনার একদম কাঠামো আকারে থাকবে। ওকে, কবে শুরু করছে, কবে শেষ হবে, সব বিষয়গুলা আপনার এই স্ট্রাকচারের ভিতর থাকবে। তারপরে হচ্ছে স্কিল ট্রেনিং। এটা অবশ্যই কি হবে? একটা দক্ষতামূলক ট্রেনিং হবে, দক্ষতা ভিত্তিক ট্রেনিং হবে। এটা অবশ্যই কি হবে? একটা স্কিল ট্রেনিং হবে। তারপরে দেখেন অ্যাপ্রেন্টিসশিপ ল, একটা আইন থাকবে, আইন কানুন থাকবে। এই অ্যাপ্রেন্টিসশিপের ভিতরে কি থাকবে? কিছু আইন কানুন থাকবে। কিরকম আইন কানুন দেখেন? দ্য লেন্থ অফ ট্রেনিং, ট্রেনিংটা কত দিনের হবে। টাইপ অ্যান্ড অ্যামাউন্ট অফ রিলেটেড ইনস্ট্রাকশন, তাহলে এই ট্রেনিং এর টাইপটা কি এবং দিন শেষে সে কত অ্যামাউন্টটা পাবে, বেতনটা কত পাবে। ওকে, কারণ আপনার কিন্তু এখানে বলাই আছে যে অ্যাপ্রেন্টিসশিপ মানেই হচ্ছে লার্ন অ্যান্ড আর্ন। তাহলে সে যে শুধু শিখবে তা কিন্তু না, সে কিন্তু শেখার পাশাপাশি আর্নও করবে। তারপরে দেখেন অ্যাপ্রিসিয়েট রেফার্স টু, আচ্ছা অ্যাপ্রিসিয়েট এটা না, 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বারটা হচ্ছে সুপারভিশন অফ দ্য অ্যাপ্রেন্টিস। সুপারভিশন বলতে এখানে বুঝেছে যে একজন দক্ষ সুপারভাইজারের অধীনে বা আন্ডারে এই অ্যাপ্রেন্টিসশিপটা বা এই বিষয়গুলা কি করা হবে? পর্যবেক্ষণ করা হবে। তারপরে দেখেন অ্যাপ্রোপ্রিয়েট রেশিও অফ অ্যাপ্রেন্টিস টু রেগুলার ওয়ার্কার। আপনি চাইলেই কিন্তু মানে অনেক বেশি অ্যাপ্রেন্টিসশিপ নিতে পারবেন না, অ্যাপ্রেন্টিস নিতে পারবেন না। আপনার একটা রেশিও আছে। ধরেন একটা নর্মাল ওয়ার্ক প্লেসে 70% রেগুলার ওয়ার্কার থাকলে 30% সেখানে আপনি অ্যাপ্রেন্টিস নিতে পারবেন। তারপরে দেখেন কি বলছে এটা? রিক্রুটমেন্ট প্রসিডিউর। এই যে আপনারা যে অ্যাপ্রেন্টিসশিপ নিবেন এটা অবশ্যই কি একটা প্রসিডিউরের মাধ্যমে যাবে না? এই সব ইয়াগুলো প্রসিডিউরের মাধ্যমে যাবে। দ্যাট মিনস কোন সিভির বা যোগ্যতা, অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য তার যোগ্যতা কি হওয়া লাগবে, তার সিভিতে কি থাকা লাগবে, কি করা লাগবে না করা লাগবে, এই যে মানে সব বিষয়গুলা তার একটা ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসিডিউর ফলো করে তারপরে তাকে এই সুযোগটা দেওয়া হবে। কারণ অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু নর্মাল একটা চাট্টিখালির বিষয় না। সে এখানে লার্ন করবে, শিখতে আসছে, শিখার পাশাপাশি সে এখানে আবার টাকাও পাবে, আর্নও করবে। তাহলে এভাবে যাকে তাকে তার নিবে না। ওকে, তো রিক্রুটমেন্ট একটা প্রসিডিউর থাকবে, এই প্রসিডিউরের মাধ্যমে আগাবে। তারপরে দেখেন ক্রিডেনশিয়াল বলছে, রাখো এখানে কেন, তুমি ডিস্টার্ব করতেছো আমাকে। ক্রিডেনশিয়াল, তাহলে অ্যাপ্রেন্টিসশিপ শেষে বা ট্রেনিং শেষে সে একটা কি পাবে? সার্টিফিকেট পাবে। তারপরে দেখে ইনভেস্ট ইন ট্রেনিং, এই ট্রেনিং এ কিন্তু তার পিছে ইনভেস্ট করা হয়, তাকে খাদ্য দিবে, তাকে থাকার বা বাসস্থান দিবে। তাহলে এইটা কি তার উপর একটা ইনভেস্ট হবে না? টাকা টাকা ইনভেস্ট করবে কোম্পানি, যে কোম্পানি তাকে নিবে। এইটা লার্ন এন্ড আর্ন, এটা তো আমরা আগেই বলে আসছি। সে এখানে আর্নও করবে এবং আর্নের পাশাপাশি সে লার্নও করবে। ওকে, তারপরে দেখেন এটা উপরে ওই যে ল এর ভিতরে বলে আসছি যে এই ট্রেনিংটা অবশ্যই একটা কি সুপারভাইজড ট্রেনিং হবে। দ্যাট মিনস এটা অবশ্যই একজনের আন্ডারে হবে, একজন আপনাকে কন্ট্রোল করবে। সে আপনাকে বলবে এদিকে যাও ওদিকে যাও, এতদিন এদিকে থাকবা, এই ডিপার্টমেন্টে কাজ করবো, ওইটা করবা সেটা করবা, এরকম আর কি। তারপরে দেখেন অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট, আপনার সাথে একটা অবশ্যই চুক্তি হবে। কতদিন কত তারিখে জয়েন করছেন, কত দিনের জন্য জয়েন করছেন, আপনার স্যালারি কত থাকবে, গ্রেড কত থাকবে, কি আশা বিষয়, কি কি ফ্যাসিলিটিস আপনাকে দিবে তারা, এই সব কিছু আপনার ওই কন্ট্রাক্ট পেপারে লেখা থাকে। এই শেষ। এবার আমাকে বলেন এইটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা?
স্যার ম্যাডাম, ম্যাডাম ওই যে ক্রিডেনশিয়াল যেটা, এটা কি হচ্ছে সার্টিফিকেশন পাবে যে এইটা বুঝাইছে? হ্যাঁ মানে এই ট্রেনিং দ্বারা একটা সার্টিফিকেট পাবে। ঠিক আছে ম্যাডাম। আর কারো কোনো প্রশ্ন? না ম্যাডাম। এই যে দেখেন আরপিএল এভিডেন্স। আরপিএল এভিডেন্স বলতে কি বুঝাচ্ছে এখানে? আপনারা অনেকেই এখানে আছেন 3 দিনের আরপিএল এর কথা শুনছেন না? তো ওই আরপিএল এর মানে অ্যাসেসমেন্টে বসতে গেলে আপনাকে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখানো লাগে। তাহলে ওইটাই হচ্ছে এইটা, যে আরপিএল এর অ্যাসেসমেন্ট গুলোতে বসলে সেখানে আপনার কি কি টাইপের এভিডেন্স গুলো আপনি মানে দেখাইতে পারবেন বা শো করে ওই অ্যাসেসমেন্টে বসতে পারবেন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ইন্টারভিউ বা প্রফেশনাল যদি কনভারসেশন থাকে কোনো, সেটাও আপনি দেখাইয়া এই আরপিএল এভিডেন্স আকারে আপনি ওই পরীক্ষায় বসতে পারবেন। কনভারসেশন অবজারভেশন অ্যান্ড কোয়েশ্চেনিং ইনক্লুডিং ওয়ার্কপ্লেস ভিজিট। ওয়ার্কপ্লেস ভিজিট করার সময় আপনার হচ্ছে অবজারভেশন বা কোয়েশ্চেনিং করার মাধ্যমে। পোর্টফোলিও অফ ওয়ার্ক, আপনার কাজের যদি কোনো পূর্বের অভিজ্ঞতা থাকে সেটার মাধ্যমে। সাপ্লিমেন্টারি অ্যাসেসমেন্ট টাস্ক অর চ্যালেঞ্জ টেস্ট। এখানে দেখেন যদি কোনো ওরাল রিটেন বা প্র্যাকটিক্যালের টেস্ট থেকে থাকে আপনার কাছে, যে আপনি ওই ট্রেডটা মানে কি বলে এটাকে পার্টিসিপেট করছেন বা ওই ট্রেডটা সম্পর্কে জানেন, আপনার সার্টিফিকেট নাই কিন্তু এই যে আপনার প্রমাণ আছে, এই বিষয়গুলা। তারপরে অ্যাসেসমেন্ট হোয়ার নো ট্রেনিং ইজ ইনভলভ, যেখানে কোনো ট্রেনিং ইনভলভ হয় নাই। তারপরে হচ্ছে ট্রেড টেস্টের মাধ্যমে। তারপরে অথেন্টিকেশন অফ এভিডেন্স বাই সুপারভাইজার অর এমপ্লয়ি। তাহলে সুপারভাইজার বা এমপ্লয়ির মাধ্যমে অথেন্টিকেশন যদি থাকে কোনো এভিডেন্সের, সেই ক্ষেত্রে আপনার এই আরপিএল এভিডেন্স গুলো গ্রহণ করা হবে। ওকে, আপনি আরপিএল এর অ্যাসেসমেন্টে বসতে পারবেন, কিন্তু সচরাচর এখানে কোনো কিছুই করা হয় না। আপনার আরপিএল এ বসানোর জন্য 2 বছরের একটা এক্সপিরিয়েন্স মানুষ আজকাল বানায় আনে, তারপরে ছবি, তারপরে সিগনেচার অ্যাটাচ করে দিয়ে দেয়, শেষ। আচ্ছা মিস, এই যে আমরা যে এসটিপি তে অ্যাসেসমেন্ট দেই 6 মাস বা 1 বছর কোর্স করার পরে, আর আরপিএল তো হচ্ছে 3 দিনের হয়, এটা কি সার্টিফিকেশনের ক্ষেত্রে আরপিএল উল্লেখ করা থাকে? সার্টিফিকেশনের ক্ষেত্রে বলতে আমি বুঝিনি। এনএসডি থেকে যে সার্টিফিকেটটা আসবে এই আরপিএল দেওয়ার পরে, এটাতে কি উল্লেখ করা থাকে সার্টিফিকেটে যেটা আরপিএল এর মাধ্যমে দেওয়া হয়েছে বা এরকম কিছু? আরটিও আরপিএল তো থাকে, আরটিও আরপিএল থাকে। ম্যাডাম এখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে? ওই যে আরপিএল এর এভিডেন্স গুলো কি কি, ওই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আরপিএল এর এভিডেন্স গুলো, আচ্ছা দেখেন আপনার ওয়ার্ক প্লেসে বা আপনার কর্মক্ষেত্রে কর্মস্থলে অনেক ধরনের সমস্যার সমাধান হইতে পারে। একসাথে দেখবেন যেদিন কাজ নাই কাজ নাই, আর যেদিন কাজ আসে সেদিন সবখান থেকে সব দিক থেকে আসে, বুঝতে পারছেন? এবার দেখেন ওয়ার্ক প্লেস ইস্যু সমাধান করার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো এনশিওর করবেন। ফার্স্ট অফ অল আপনি একটা কাজ ধরে সিলেক্ট করলেন, হ্যাঁ, তাহলে সেই কাজটা করবেন সেটাকে প্ল্যানিং করবেন। প্ল্যানিং করার পরে কোন কাজটা কি কি কাজগুলো করবেন সেটা একটা প্ল্যানিং করবেন। প্ল্যানিং করার পরে আপনার কোন কাজটা আগে করা প্রয়োজন, কোন কাজটা পরে করলেও হবে, এটা প্রায়োরিটি আকারে প্রায়োরিটাইজিং করবেন। প্রায়োরিটাইজিং করার পরে আপনি অর্গানাইজেশন করে ফেলবেন, কাজটাকে একদম পুরো অর্গানাইজ করে ফেলবেন, ওকে, গুছিয়ে ফেলবেন। তারপরে দেখেন ওয়ার্ক কোলাবোরেটিভলি উইথ কলিগ, আপনার যে কলিগ আছে সেই কলিগদের সাথে আপনার কি করতে হবে, একসাথে মিলেমিশে কোলাবোরেট করে কাজ করে ফেলতে হবে। তারপরে দেখেন সিকিং ফিডব্যাক অন ইওর ওয়ার্ক ম্যানেজমেন্ট, আপনারা কি আছেন? জি ম্যাম। জি ম্যাডাম, আছে আছে। বলছে আপনি যে কাজটা করতেছেন এই কাজটার ক্ষেত্রে আপনি কি করবেন, একটা ফিডব্যাক খুঁজবেন। এই যে আমি যে আপনাদের পড়াচ্ছি, আপনারা অনেস্টলি বলেন তো আমার পড়া কি বুঝতেছেন, কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা হচ্ছে না, কিন্তু আসলে আপনি তো অনেক ফাস্ট দ্রুত যাচ্ছেন, তো আমরা ধরতে পারছি না। আমি অনেক বেশি দ্রুত যাচ্ছি? আচ্ছা, একটা একটা পাইলাম।
এরপরে অন্য কেউ? স্যার ম্যাডাম? না মিস, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। আপনি তো বুঝতে পারবেনই, আপনি আরেকজন বলেন। এটা কিন্তু একটা ভালো ফিডব্যাক নেওয়া। এই ফিডব্যাকটা যে শুধু আমি আপনাদের কাছ থেকে দিব তা না, বা আমি যে শুধু আপনাকে কাছ থেকে দিব তাও না, ফিডব্যাকের উপর কিন্তু আমাদের পড়াশোনাও আছে। তো এই ফিডব্যাকটা কিন্তু আমাদের কর্মস্থলে বলেন বা পার্সোনাল ইয়েতে বলেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ফিডব্যাকটা দেওয়া এবং নেওয়ার মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমি এইমাত্র আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা নেওয়ার ট্রাই করছি। তো এই ফিডব্যাকটা দেওয়া বা নেওয়ার মাধ্যমে আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন, আপনার উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট, কোন কোন জায়গায় সংশোধন করতে হবে, কি করতে হবে, এগুলো সব বুঝতে পারবেন। পরবর্তীতে ওই জিনিসগুলো আপনি যখন আরো ঠিক করে ফেলবেন, আপনার কাজটা তখন কি হয়ে যাবে, আরো বেশি ভালো হয়ে যাবে। তো এইটা। এরপরে দেখেন অ্যাডপ্টিং ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। আমাদের যে কাজটাই করি না কেন আমরা, সেটা কিন্তু সর্বশেষে দিন শেষে ক্লায়েন্টদের জন্য। আমাদের ক্লায়েন্টরা কিন্তু সচরাচর লার্নাররা। আমরা যদি যেই সেক্টরে কাজ করি না কেন, আমরা যেহেতু টিবেট সেক্টরে কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্টরা হচ্ছে আমাদের লার্নাররা। ওকে, তাহলে এই লার্নারদের কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, লার্নাররা কিভাবে চাচ্ছে, কি কি সুযোগ চাচ্ছে, কোন ভাবে চাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে লার্নারদের নিয়ে। যা হবে সব লার্নারদের নিয়ে। ওকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে। লার্নাররা যেভাবে চাচ্ছে, কি কি সুযোগ সুবিধা চাচ্ছে, সেগুলো নোট ডাউন করে সেইভাবে তাদের জন্য কাজগুলো সাজায় গুছায়া তারপর আপনার করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাডাম। তারপরে দেখেন, তারপরে বলছে এখানে দেখেন প্ল্যানিং অর্গানাইজেশন স্কিল। এই টাইম ম্যানেজমেন্ট স্কিল কেন প্রয়োজন, আমাকে একটু কেউ বলেন তো। আমাদের লাইফে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা কেন থাকা প্রয়োজন? আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিল কেন আপনি গড়ে তুলবেন, কেন থাকা প্রয়োজন? এই প্রশ্নের উত্তরটা আপনারা বলবেন। নির্দিষ্ট ডেডলাইনের আগে কাজ কমপ্লিট করতে পারার জন্য। তাহলে আমি এখন আপনার কাছে প্রশ্ন রাখলাম যে আপনি কোন কোন বিষয়গুলো দেখে বুঝতে পারবেন যে আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আছে? কোন কোন দিকগুলো দেখে আপনি বুঝতে পারবেন বলেন তো। কি কি দেখে সময় বুঝতে পারবেন আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিল আছে? নির্দিষ্ট একটি সময়ের মধ্যে আমার টাস্কগুলোকে আমি অ্যাটলিস্ট 80% কমপ্লিট করতে পারছি কিনা, অ্যান্ড হাই যেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কাজ ওইটা কি আগে কমপ্লিট করতে পারছি কিনা। অন্য কেউ একটু ট্রাই করেন। একজন মানুষই সবসময় বলবে, আপনারাও একটু ট্রাই করেন। সুমিত 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 দাস স্যার আছেন না? জি ম্যাম আছি। তো আপনিও একটু বলার ট্রাই করেন। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে যে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারাটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি টাইম ম্যানেজমেন্ট স্কিলটা কি সেটা বলি নাই, আমি বলছি আপনি কিভাবে বুঝবেন আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আছে। আপনি কিভাবে বুঝবেন আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আছে, কিভাবে? এটা ম্যাডাম নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো কাজ সম্পন্ন করতে পারা বা এরকম নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে পারতেছে কিনা এটাই তো দেখতে পারাটাই টাইম ম্যানেজমেন্ট, মানে নিজের মধ্যে। আপনারা কেউ সুন্দর করে টাইম বলতে পারছেন? ম্যানেজমেন্ট করার জন্য আগে প্ল্যানিং করতে হয় যে আমি এই কাজগুলো করার জন্য কি কি প্ল্যান করব, কিভাবে সম্পূর্ণ করব, এবং ওটা ওই প্ল্যানিং অনুযায়ী এগিয়ে যাওয়া। আমার একটি আপনি যদি কমপ্লিট প্ল্যান থেকে আপনি যদি ডেডলাইনের আগে আপনার কাজটা সাবমিট করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আছে। তারপরে আপনি যদি হ্যাঁ কোনটা প্রায়োরিটি দিতে হবে, কোনটা একটু কম প্রায়োরিটি দিলেও হবে, বা কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে,
আপনি যদি এটা সেট করতে পারেন বা এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আছে। আমি কিন্তু প্রশ্নটা এভাবে করছি যে আপনি নিজেকে, আপনার নিজের ভিতরে যে টাইম ম্যানেজমেন্ট স্কিল আছে সেটা আপনি কিভাবে বুঝবেন। তাহলে তারপরে 3 নাম্বারটা দেখেন, বলছে অ্যাবিলিটি টু ইউজ টাইম ইফেক্টিভলি। সময়কে কিভাবে কাজে লাগানো যায় বা কিভাবে ব্যবহার করা যায়, ইউটিলাইজ করা যায়, আপনি যদি এটা জানেন তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিল আছে। তারপরে দেখেন অ্যাবিলিটি টু অ্যালোকেট অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ টাইম টু কমপ্লিট ইউর ওন ওয়ার্ক। আপনার নিজের যে কাজটা, সেই কাজটা কমপ্লিট করার জন্য আপনি যদি বুঝতে পারেন বা ম্যানেজ করতে পারেন যে পর্যাপ্ত পরিমাণে সময় আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিল আছে। অ্যাবিলিটি টু কমপ্লিট টাস্ক অ্যাসাইন টু ইউ উইথ অ্যাগ্রিড টাইমলাইন। আপনাকে যে টাইমলাইন দিছে একটা কাজ বা একটা টাস্ক কমপ্লিট করার জন্য, আপনি যদি সেই টাইমলাইনের আগে কাজটা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিল আছে। এবার কি আমি বুঝাইতে পারছি? জি ম্যাম। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, তাহলে একজন আবার বলেন তো, আপনি কিভাবে বুঝবেন আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্ট স্কিল আছে? বলেন বলেন, আমি তো বলে দিছি, এবার বলেন। এবারও পারবেন না? স্যার ম্যাডাম, কেউ কি কিছু বলতে পারতেছেন না? সঞ্জিতা ম্যাডাম কই? ম্যাডাম আসি, আমি তো আরেকজনে বলবো এই সেই ওয়েট করতেছি। কেন আরেকজন কেউ বলতেছেন, আপনি বলে ফেলেন। টাইম ম্যানেজমেন্ট স্কিল বলতে বোঝায় নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে আম, আম, কাজটি শেষ করতে পারা। অর্থাৎ আমি কিভাবে বুঝবো যে টাইম ম্যানেজমেন্ট স্কিল আমার মধ্যে আছে? আমার হচ্ছে টাইম বেসড রিকোয়ারমেন্ট এবং ডেডলাইনের মধ্যে কাজটি শেষ করতে পারতে হবে। হাই প্রায়োরিটি ওয়ার্ক অ্যান্ড লো প্রায়োরিটি ওয়ার্কগুলোকে সাজিয়ে গুছিয়ে কাজটি করতে পারতে হবে। তারপরে হচ্ছে আহ, কোনো কোনো সমস্যা অথবা আহ, কোনো কমপ্লিকেশনের কাজগুলোকে সলভ করে করতে পারার আম, আহ, দক্ষতা থাকতে হবে। আর হচ্ছে আর কি আর আছে? জি ম্যাডাম, আরো তো আছে। আপনারা কথা বলেন না কেন? আর হচ্ছে কোনো এক্সাক্ট টাইম লাইনের মধ্যে কাজটি কমপ্লিট করে দেওয়ার মতো দক্ষতা থাকতে হবে। আচ্ছা, এবার দেখেন এখানে কি বলছে এই প্রশ্নটা। এ টিচার in Tibet Institute need to demonstrate client focus approach। উপরে যে আমরা ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ করে আসছি, একজন টিবেট ইনস্টিটিউটের টিচার কিভাবে ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ ডেমনস্ট্রেট করবে বা নিজের ভিতরে তার ক্লায়েন্টদের কিভাবে ইয়ে করবে, অ্যাপ্রোচ করবে। দেখেন ভাই, আমি 10টার সময় কি আপনাকে একটু কল দিতে পারি? আমি কি আপনাকে 10টার সময় একটু কল দিতে পারি? হ্যাঁ, একটু ক্লাস নিচ্ছি, 10টায় কল দিতেছি। তাহলে দেখেন, ফার্স্ট অফ অল বলছে যে এনশিওরিং দ্য নিডস অ্যান্ড এক্সপেকটেশন অফ ক্লায়েন্ট। আপনার যে ক্লায়েন্ট আছে তার নিডটা আর এক্সপেকটেশনটা যদি আপনি এনশিওর করতে পারেন ফ্রম দ্য বেসিক অফ ইউর ওয়ার্ক প্র্যাকটিস, আপনার কাজের মাধ্যমে, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তাহলে দেখেন আপনার কি করতে হবে? ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ
আপনার করার জন্য ফার্স্ট অফ অল কাজের ভিতরে কিভাবে আপনি ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবেন, কিভাবে কি করবেন, একটা টিভেট টিচার কিভাবে একটা ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ করবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সে তার ক্লায়েন্টের এক্সপেকটেশন অনুযায়ী ক্লায়েন্টের যে এক্সপেকটেশনটা নিডটা সেটা সে কি করবে এনশিওর করবে। তারপরে দেখেন ডেভেলপিং ইফেক্টিভ কমিউনিকেশন, ক্লায়েন্টের সাথে ইফেক্টিভ কমিউনিকেশনের যে স্ট্র্যাটেজিগুলো আছে, কলা কৌশলগুলো আছে, সেগুলো মেনটেন করবে এবং সে চেষ্টা করবে ক্লায়েন্টের সাথে রিলেশনশিপটা আরো ভালোভাবে বিল্ড আপ করার। এখানে আমাদের ক্লায়েন্ট বলতে কিন্তু আমাদের লার্নাররা, আমি কিন্তু বারবার বলতেছি আমরা যেহেতু লার্নার নিয়ে কাজ করি তো সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট কিন্তু আমরা লার্নার ধরবো। তাহলে ফার্স্ট অফ অল আমার যখন ক্লাসে একটা লার্নার আসবে তখন ওই লার্নারের এক্সপেকটেশনটা আর নিডটা কি সেটা এনশিওর করতে হবে প্রথমে। তারপর কি করতে হবে, তার সাথে আমার একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। ধরেন সে কোনো একটা পড়া বুঝতেছে না, সেজন্য সবার আগে বুঝতে না পারলে আমাকে এসে স্বাচ্ছন্দ্যে কমফোর্টেবলি বলে যে ম্যাম আমি এটা বুঝতেছি না, আমার সাথে যেন ওই ভয় ভীতিটা না থাকে, বা সে কিভাবে কি চাচ্ছে এই বিষয়গুলো যেন আমার সাথে শেয়ার করে, সেরকম তার সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। তারপরে বলছে ডেভেলপিং প্রসেস টু ইভালুয়েট এন্ড কি ইমপ্রুভ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা এই যে এই বিষয়গুলো যখন আমি ডেভেলপ করতে পারবো, অ্যাচিভ করতে পারবো, বুঝতে পারবো, তখনই আমি এগুলোকে আবার ডেভেলপ করে দিব। আমার যে ক্লায়েন্টের যে স্যাটিসফ্যাকশনটা আছে সেটা আমি তখন আস্তে আস্তে সে কিভাবে কি চাচ্ছে ওই প্রসেসটা আকারে আমি আগাবো। এই বিষয়টা এটা আসে না, আগে আসতো, এই প্রশ্নটা এখন আসে না, এটা জাস্ট আমি আপনাদের জানানোর জন্য বললাম। এখন দেখেন একটা টিবেট ইনস্টিটিউটের ভিতরে ক্লায়েন্ট গুলো কারা কারা হতে পারে, একটা টিবেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট কারা কারা হতে পারে। এখানে দেখেন বলছে ইন্ডিভিজুয়াল লার্নার্স, লার্নারও হইতে পারে, স্টুডেন্ট হইতে পারে, অ্যাপ্রেন্টিসশিপ হইতে পারে, ট্রেনি হইতে পারে। যে ক্যান্ডিডেট গুলো আসে তারাও কিন্তু একটা টিবেটের কি হইতে পারে, লার্নার হইতে পারে, ক্লায়েন্ট হতে পারে। তারপরে দেখেন এন্টারপ্রাইজ বা ইন্ডাস্ট্রির লোকেরাও আপনার ক্লায়েন্ট হতে পারে। তারপরে বলছে আদার পার্টস অফ দ্য ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, অন্য জায়গার তারাও কিন্তু আপনার হতে পারে। গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা এজেন্সি গুলোও কিন্তু আপনার এই টিবেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট হতে পারে। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? না ম্যাডাম। না ম্যাম। এটা দেখেন এখানে বলছে টিচার রোলস অ্যান্ড রিকোয়ারমেন্ট, একজন টিবেট টিচারের রোল, দায়িত্ব এবং কাজকর্মগুলো কি কি, তার মেইনলি কি কি রোলগুলো বা দায়িত্বগুলো পালন করতে হয়। ফার্স্ট অফ অল বলছে যে নোয়িং এ লিটল অ্যাবাউট দ্য লার্নার, আপনার যে লার্নার থাকবেন সেই লার্নার সম্পর্কে কিছুটা জানতে হবে, ইনক্লুডিং হোয়াই দে আর ডুইং দ্য ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, এই যে এই ট্রেনিংটা যে আপনার লার্নাররা করতে আসছে, কেন আসছে। আপনার ফার্স্ট অফ অল একটা ভালো টিচারের কাজ বা দায়িত্ব হয় তার লার্নার সম্পর্কে জানা, তার লার্নাররা এই ট্রেনিংটা করতে কেন আসছে, মোট কথা লার্নারের উদ্দেশ্যটা জানা। তারপরে বলছে হেল্প লার্নার প্ল্যান দেয়ার লার্নিং, লার্নারদেরকে হেল্প করতে হবে কেন, তাদের লার্নিংটা প্ল্যান করার জন্য। ডিসক্রাইব কোয়ালিফিকেশন পাথওয়ে, তাদের যে কোয়ালিফিকেশন পাথওয়েটা আছে সেটা কি করতে হবে, ডিসক্রাইব করে বলে দিতে হবে। টেক দ্য ইনিশিয়েটিভ টু জেনারেট অ্যান্ড এনকারেজ কমিউনিকেশন, এনকারেজ কমিউনিকেশন কি করতে হবে, তাদেরকে কমিউনিকেশন করার জন্য এনকারেজ করতে হবে। ওকে, তারপরে বলছে অ্যাডভাইস লার্নার অফ ইউর অ্যাভেলেবিলিটি ফর কন্ট্যাক্ট, এই দুটো কিন্তু একসাথে দেখেন, অ্যাডভাইস লার্নার অফ ইউর অ্যাভেলেবিলিটি ফর কন্ট্যাক্ট ইনক্লুডিং এনি লিমিটস অ্যান্ড হাউ ক্যান ইউ বি কন্ট্যাক্টেড ফর এক্সাম্পল বাই ফোন অর ইমেল, আপনি আপনার লার্নারদেরকে বলে দিবেন যে তোমাদের কোনো যদি সমস্যা হয় তোমরা আমার সাথে ফোনে বা ইমেইলে যোগাযোগ করতে পারো। আর সেটা আপনি এইভাবেও বলতে পারেন যে আপনার একটা সময় দিয়ে দিতে পারেন যে এই সময় থেকে এই সময়ের মধ্যেই আমাকে তুমি যোগাযোগ করতে পারো। এটা কিপ ইন টাচ উইথ লার্নার, লার্নারদের সাথে কি করতে হবে, মানে লার্নাররা আপনার একটা কোর্স করে চলে গেল তার আর যে তার কাছে আপনার দায়বদ্ধতা থাকবে না, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে একটা কোর্স করে চলে যাওয়ার পরে কি করতে হবে, তার খোঁজ খবর নিতে হবে, সে যেই উদ্দেশ্যে আসছিল সেই উদ্দেশ্যটা সফল হয়েছে কিনা এটার বিষয়ে। তারপরে হচ্ছে লিঙ্ক লার্নিং টু লার্নার্স এক্সপিরিয়েন্স,
আপনার দেখা গেছে লার্নাররা মাঝে মাঝে এরকম হয় যে লার্নাররা আপনার খুব কম বুঝে আর আপনি পড়ানো স্টার্ট করছেন খুব হাই লেভেল থেকে, এরকম হবে না। আপনার লার্নার যদি লো লেভেলের হয় আপনার পড়াও স্টার্ট করতে হবে লো লেভেল থেকে। আপনার লার্নার যদি হাই লেভেলের হয় আপনার পড়াও স্টার্ট করতে হবে হাই লেভেল থেকে। এটা লার্নারের যে এক্সপিরিয়েন্সটা, লার্নার যেখানে জানে, যতটুকু জানে, যেভাবে জানে, সেই জায়গা থেকে আপনার মোট কথা লার্নিংটা স্টার্ট করতে হবে। গিভ ইফেক্টিভ ফিডব্যাক, আপনার যে লার্নার আছে তাদেরকে একটা কার্যকরীভাবে কি দিতে হবে, ফিডব্যাক দিতে হবে। মোটিভেট লার্নার্স টু কিপ দেম গোয়িং, তাদেরকে মোটিভেট করে রাখতে হবে প্রতিনিয়ত যে তুমি পারবা বা তোমরা পারবা, এরকম করে। এনকারেজ লার্নার টু লার্ন ফ্রম ইচ আদার, লার্নারদেরকে একজন অপরজনের কাছ থেকে শেখার জন্য তাদেরকে কি করতে হবে, এনকারেজ করতে হবে। ওকে, এই হচ্ছে বিষয়। এইটা কে বুঝেন নাই সেটা বলেন। এটা বুঝতে পারছেন? টিচারের রোল রিকোয়ারমেন্ট এটা কিন্তু আসে। জি ম্যাডাম। কিভাবে আসতে পারে মানে এই যে টিচারের রোল বা একজন টিচারের রোল বা রিকোয়ারমেন্টস গুলা কি কি সেটা আপনাকে বলতে পারে যে আপনি এখন লেভেল 4 সার্টিফাইড একজন ট্রেনার, এখন আপনার রোল আর রিকোয়ারমেন্টস গুলো কি কি অ্যাজ এ ট্রেনার হিসেবে বা অ্যাজ এ সার্টিফাইড ট্রেনার হিসেবে আপনার রোল। কয়টা পয়েন্ট দিব মানে সবগুলাই দিতে হবে, এটা কি কোশ্চেন হিসেবে আসে? জায়গা হবে না, আপনি 5টা পড়বেন বা 6টা পড়বেন তখনই দেখবেন আপনার কিছুটা হলেও মনে থাকবে, 5টা দিবেন। ঠিক আছে। ম্যাডাম প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে কি আমাদেরকে এরকম 5টা করেই পড়তে হবে, না আরো কম পড়লেও হবে? 5টা করে দেওয়াটা ভালো। এখন আমাকে বলেন এইটার উপরে কার কার সমস্যা আছে। আপনাদের এর সাথে 1 নাম্বার সিবিএলএম শেষ। আশা করি আপনারা সবাই সিবিএলএম গুলো প্রিন্ট আউট করছেন। আর যদি প্রিন্ট আউট না করেন আপনাদের কাছে মোবাইল আছে, মোবাইলে আপনারা পিডিএফটা ওপেন করে একটু দেখবেন যে কার কোন টপিকের সমস্যা, কারণ আমরা কিন্তু নেক্সটে 11 নাম্বার সিবিএলএম এ চলে যাব। ওকে ম্যাম। আপনাদের 1 মিনিট ওকে সময় দিলাম, ম্যাডাম। একটু দেখেন। ম্যাডাম আমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্ট হবে না এটার উপরে? ট্রাই করব। আপনি সমস্যা দেখেন আগে, সবাইকে বলতেছি। ম্যাডাম আরপিএল এভিডেন্স আছে না, ওইটার মধ্যে ট্রেড টেস্ট, এটা কি জিনিস? এটা ট্রেডের নির্দিষ্ট কোনো একটা ট্রেডের এক্সাম। ও আচ্ছা। ট্রেড আর অকুপেশন একই কথা। তানহা ম্যাডাম কোনো সমস্যা আছে? ম্যাম দেখছি, সিভিএলএম 1 এ ঢুকে দেখছি। অবশ্য অ্যাকর্ডিং যেগুলো করেছেন ম্যাম কোনো প্রবলেম হয়নি। জেমস স্যার আছেন? জেমস স্যার, সুমিত স্যার,
কোনো সমস্যা আছে? না ম্যাম, ভিডিওটা আরেকবার দেখবো, সমস্যা নেই এমনি আর। রফিউল স্যার, রাফিউল মিস, আপনার অ্যাসেসমেন্ট কেমন হয়েছিল? অ্যাসেসমেন্ট নিতে যে গেলেন ঢাকার বাইরে? আমি ঢাকার বাইরে অ্যাসেসমেন্ট করে আবার এই সপ্তাহে আবার আরেকটাও করে আইসা পড়ছি, আর আপনি এখন আসছেন জিজ্ঞেস করতে? মিস, আপনাকে তো এর মধ্যে আর পাই নাই। বুঝতে পারছি, আমি অনেক দৌড়ের উপর ছিলাম আসলে। এখন খুব অ্যাসেসমেন্ট পাচ্ছেন তাই না মিস? না, এরকম না। মিস, আমাদের মানে পড়াশোনার ধরন দেখে কেমন মনে হচ্ছে? আমরা কি উতরাতে পারবো? এখনো আমি বলতে পারছি না, তবে এটা তো মাত্র প্রথম একটা সিভিএলএম। আপনারা যদি রেগুলার এই হোম টাস্ক গুলো দিয়ে থাকেন, আর আমি যে রেগুলারে পড়াটা পড়াচ্ছি, ইভেন আমি আপনাদের একটা অ্যাসেসমেন্টও নিব, বুঝতে পারছেন? তো ওইটাতেও যদি দেখি যে আপনারা একদম কোনো একদম মানে কি বলে ক্রিস্টাল ক্লিয়ার, কোনো দেখা দেখি ছাড়া যদি আপনারা ওটা লিখতে পারেন, তাহলে তখন আমি একটা বুঝতে পারবো। এখনো কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ আপনাদের ধরলে আপনারা কথা বলেন না, কোনো কথা বলেন না, রেসপন্স করেন না, রেসপন্স কম আপনাদের। তো রেসপন্স যাদের বেশি তারা কিন্তু মোটামুটি একটু বুঝে, বুঝছেন? তো এখন আর কি বলতে পারছি না। সামনের যে সিবিএলএমটা আছে, ওই সিবিএলএমটা ভালো মতো পড়ানোর পরে আমি আপনাদের পড়া ধরলে তারপরে আমি বুঝতে পারবো আপনাদের কি অবস্থা, পারবেন কি পারবেন না। আর একদম ফাইনালি যখন এভিডেন্স করাবো, তখন আমি একদম ভালো মতো বুঝে যেতে পারবো যে কে পারবে পুলসিরাত পার করতে আর কে পারবে না। বুঝতে পারছেন রাবেয়া ম্যাডাম? জি ম্যাডাম, বুঝতে পারছি। আমি এমনি আচ্ছা প্রফেশনে ম্যাডাম, একজন টিচারই, শিক্ষক আর কি আমি। হ্যাঁ বলেন, কোন ম্যাডাম সার্জনের? এই যে 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 টপিকস গুলা পড়িয়েছেন এগুলাই তো পড়লেই হবে না সিবিএলএম এর? বিষয়টা এরকম না যে এই টপিকস গুলো পড়লেই একদম কমন হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন যে বাকি পড়াগুলো একবার হইলেও পড়ার, অ্যাটলিস্ট আপনার একটা ধারণা থাকবে, হ্যাঁ? আর আচ্ছা ওভারঅল আশা করি এই টপিকস গুলোর থেকেই আসবে। মানে প্রশ্ন দেখা গেছে আগে কিভাবে আসতো, ডিরেক্ট আসতো, সরাসরি সোজা ভাবে আসতো। আর এখন না, অ্যান্সার এক থাকে কিন্তু প্রশ্ন আলাদা থাকে। প্রশ্নটা এখন আর সোজা ভাবে আসে না, একটু ঘুরায় পেঁচায় আসে। বুঝতে পারছেন? তো ওইটাই একটু জি ম্যাম। মুশকিল। তো আশা করি আচ্ছা, মানে এগুলো সব সব আমি বিষয়ে তো আইডিয়া নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি যে টপিক গুলো পড়াচ্ছি এগুলো একদম কোনোটা বাদ দেওয়া যাবে না, এগুলো মাথায় থাকতেই হবে এট এনি হাউ, এট এনি কস্ট। বুঝতে পারছেন? এটা মাথাতেই বাদ দেওয়া যাবে না, তাইলে আশা করি যে কিছু হইলেও পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কোনো এই এক নাম্বার সিবিএলএম এর উপরে কোনো কিছু নাই, কোনো প্রশ্ন নাই? রাবেয়া ম্যাডাম কি হাত তুলছেন? না ম্যাডাম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে তাইলে।
যদি প্রশ্ন না থাকে আপনারা সুন্দর মতো প্রিপেয়ার হয়ে থাকবেন। আপনাদের রবিবারে ইনশাল্লাহ একটা ছোট্টখাট্টো পরীক্ষা নিব। হ্যাঁ, জি ম্যাডাম, এটা হইলে ভালো হয়। আর কেমনে ঘুরায় না, কোশ্চেন আসে এই টাইপের একটা যদি অ্যাসেসমেন্ট হয়। কেমনি ঘুরায় প্রশ্ন আছে ওইটা তো আর আসলে আমি বলতে পারবো না, ওইটার একটু ধারণা কম, কিন্তু প্রশ্ন একটু ইজি ভাবে আসে না এটা জানি। কারণ আপনি যা এখন লেভেল 4টা কিন্তু অনেক সেনসিটিভ হয়ে গেছে। মানে প্রশ্ন কি আসে না আসে কিভাবে, মানে টপিক জানা যায় কিন্তু কিভাবে ঘুরে আসছে সেটা জানা যায় না। তো এটা একটু টাফ, বাট আমি চেষ্টা করব। জি ম্যাডাম, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে একটা অ্যাসেসমেন্ট দিলে আসলে আমরা নিজেদেরকে ও আচ্ছা, অ্যাসেস। আমি ওইটা রাখবো ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। আমি ইনশাল্লাহ রবিবার একটা ছোটখাটো অ্যাসেসমেন্ট নিব আপনাদের, ছোট্টখাট্টো একটা। ওকে, তাহলে আজকে যদি আর কোনো সমস্যা না থাকে আমরা তাহলে লিভ নিব। ওকে ম্যাডাম। ওকে ম্যাডাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে ম্যাডাম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া রাখেন আমার জন্য, আপনাদের সবার জন্য দোয়া রইল। আচ্ছা। আসসালামু আলাইকুম।